হাজার হাজার জনতার সম্মুখেই শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হচ্ছে, যেটা সাধারণ মানুষের মনের আশা। অবশেষে 5ই আগস্টের এই খুশির দিনে সেটাই পূরণ করল ছাত্র জনতা এবং সাধারণ মানুষ। ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন। সরকার পতনের আগ মুহূর্তে আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামে কি আলোচনা চলছিল সেটা উঠে আসে পলকের জবানবন্দিতে। পলক জানান, এক দফা আন্দোলন তীব্র হয়ে উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন তিনি। 5ই আগস্ট উপলক্ষে নানা বক্তব্য তথ্য প্রকাশ করছে গণমাধ্যমগুলো। প্রথম আলোতে দেখলাম যে শিরোনামটাই হয়েছে এমন, পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা। উপদেষ্টা মাহফুজ তিনি 1-11 পদধ্বনি মানে আর্মির মার্চের আওয়াজ শুনতে পাচ্ছিলেন। আর 111 সরকার যেটা আসবে, মনে করেন আর্মি যদি আসে তাদের সঙ্গে তো বোঝাপড়া করে আসবে, তাই না? কেমন বোঝাপড়া? এই যে জুলাই গণ অভ্যুত্থান গত 1 বছর আগে যে ঘটনাটা ঘটে গেছিল 36 দিনে, সেই আলাপটা তো হবেই। সেই ঘোষণাপত্রের বৈধতা নিবে তাদের কাছ থেকে এবং জুলাই সনদপত্রের ঘোষণা নিবে এবং গত 6-7 মাস ওই যে মিনি সংসদে বৈশা যেসব আইন পাশ করা হয়েছে বা আইনের জন্য আবেদন করা হয়েছে, যেসব সংস্কার করা হয়েছে সেগুলা মেনে নেওয়ার জন্য একটা দলিলপত্র হবে, তাই না ভাই? একটা এক্সিট পয়েন্ট তো নিবেই। যদি 111 সরকার আসে, আগে কিন্তু ওই যে 111 সরকারে যারা ছিল তারা কিন্তু ওই বোঝাপড়া করেই আর্মিকে ক্ষমতা দিয়ে দিছিল, বুঝছেন? ওরকম কিছু হইতে পারে কিনা, এরকম কিছু আওয়াজ দিল কিনা অথবা ভয় দেখাইলো কিনা, এগুলো কিন্তু ভাববার ব্যাপার। একেবারেই তো পোলাপান না ভাই, যাকে বিদেশে নিয়ে মাস্টার মাইন্ড পরিচয় করা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। দর্শক, সেই রাজনীতিতে 111 পদধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। যে ফখরুদ্দিন মনিরুদ্দিন সরকার 111 করে ভারতের সঙ্গে আঘাত করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে বিদায় নিয়েছে, সেই 111 সরকার আবারও আসতেছে বলে গুঞ্জন উঠেছে। এই সম্পর্কে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন জনাব শরীফুর রহমান। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। পায়ের আওয়াজ পাওয়া যায়, হ্যাঁ, কাদের পায়ের আওয়াজ পাওয়া যায়? যারা বুট জুতা পরে। আর বুট জুতা কারা পরে? আর্মি পরে, র্যাব পরে, পুলিশ পরে। লেফট রাইট যখন করে ওই বুট জুতার যে আওয়াজটা হয় সেটাকেই বলা হয় পায়ের আওয়াজ পাওয়া যায়। আজকে আমার শার্টটাও কিন্তু একটা আর্মি ভাব আছে না, হালকা পাতলা। দেখেন, আমাদের মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিছে, 111 পায়ের আওয়াজ পাওয়া যায়, মানে 111 আওয়াজ পাওয়া যায়। উনি এরকম একটা স্ট্যাটাস দিছে। মজার ব্যাপার কি জানেন? এই স্ট্যাটাসটা নিয়ে সালাউদ্দিন আহমেদ সাহেবকে, বিএনপির বড় নেতা, উনাকে জিজ্ঞেস করছে যে মাহফুজ আলম যে একটা স্ট্যাটাস দিল 111 আওয়াজ পাওয়া যায়, এটা নিয়ে কিছু বলেন। উনি হেসে বলছে যে এটা উনি আবার একটু পরে ডিলিট করে ফেলবে। মাহফুজ আলম কিন্তু কোন স্ট্যাটাস দেয় দিয়ে আবার কয়েক ঘন্টা পর ডিলিট করে ফেলে। ওইটাই উনি বললো যে এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, এটা আবার উনি ডিলিট করে দিতে পারে। আচ্ছা, ডিলিট করুক আর না করুক, মাহফুজ আলম হঠাৎ এই স্ট্যাটাসটা দিল কেন? কোনো কিছু আওয়াজ পাইছে নাকি? আওয়াজ পাইতে পারে। এমন হইতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিরক্ত হইয়া, সে যেহেতু তার এখন কাছের লোক, বলছে দেখো আমার আর ভালো লাগতেছে না, আমার মনে হয় আর্মিকে ক্ষমতাটা দিয়ে দিই। 111 সরকার যে ভুলগুলা করছিল ওই ভুলগুলা না কইরা আমরা ক্ষমতায় থাকি, আর্মিকে দেশটা দিয়ে দিই, তাহলে আমার মনে হয় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কারণ এখন তো কেউ কারো কথা শুনতেছে না। এরকম হয়তো প্রাইভেট আলাপ হয়েছে, ওই আলাপ থেকে বয়স কম তো অ্যাডভান্স দিয়ে দিতে পারে। আবার এটাও হইতে পারে একটা হুমকি, কিন্তু হ্যাঁ, এটা হুমকি হিসাবেও নিতে পারেন যে দেখো বেশি তেরিমেরি করবা, ওরকম একটা 111 সরকার আইনা আমরা চুপচাপ বসে থাকুন, তখন কি করবা? আর 111 সরকার যেটা আসবে, মনে করেন আর্মি যদি আসে তাদের সঙ্গে তো বোঝাপড়া করেই আসবে, তাই না? কেমন বোঝাপড়া? এই যে জুলাই গণ অভ্যুত্থান গত 1 বছর আগে যে ঘটনাটা ঘটে গেছিল 36 দিনে, সেই আলাপটা তো হবেই। সেই ঘোষণাপত্রের বৈধতা নিবে তাদের কাছ থেকে এবং জুলাই সনদপত্রের ঘোষণা নিবে এবং গত 6-7 মাস ওই যে মিনি সংসদে বৈশা যেসব আইন পাশ করা হয়েছে বা আইনের জন্য আবেদন করা হয়েছে, যেসব সংস্কার করা হয়েছে সেগুলা মেনে নেওয়ার জন্য একটা দলিলপত্র হবে, তাই না ভাই? একটা এক্সিট পয়েন্ট তো নিবেই। যদি 111 সরকার আসে, আগে কিন্তু ওই যে 111 সরকারে যারা ছিল তারা কিন্তু ওই বোঝাপড়া করেই আর্মিকে ক্ষমতা দিয়ে দিছিল, বুঝছেন? ওরকম কিছু হইতে পারে কিনা, এরকম কিছু আওয়াজ দিল কিনা অথবা ভয় দেখাইলো কিনা, এগুলো কিন্তু ভাববার ব্যাপার। একেবারেই তো পোলাপান না ভাই, যাকে বিদেশে নিয়ে মাস্টার মাইন্ড পরিচয় করা যায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওরে পোলাপান ভাবলে ভুল করুম আমরা, হ্যাঁ ভুল করুম। ও উপরে যতখানি দেখতে মিস্টার মাহফুজ সাহেব, মাটির নিচে আরো বেশি আছে ভাই তার, হ্যাঁ শিকড় অনেক লম্বা, বুঝেন না কেন? সবাইকে সাবধান করা হয়েছে, সাবধান হওয়া উচিত তো ভাই। আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলেই না আমার বনি আমিন সাহেবের কথা মনে পড়ে। হ্যাঁ, সত্যি কথা। মিস্টার বনি আমিন অনেক বড় ইউটিউবার,
উনি একটা কথা বলেন, চদু জনতা। অনেক জিদ করে এই কথাটা বলে, অনেক রাগে বলে, কিন্তু হ্যাঁ বলে এই চদু জনতা কোনোদিনই বুঝবে না। আসলে আমরা বুঝতে চাই না, আমাদেরকে না বারবার বোকা বানানো হয়। গত 50 বছর আমাদেরকে চদু বানানো হয়েছে। কেন কথাটা বললাম জানেন? এই দেশের রাজনীতি কি জানেন? শত্রুর শত্রু আমার বন্ধু। হ্যাঁ, মনে করেন আপনারা দুজনের শত্রু, আমি যে কোনো একজনের সাথে হাত মিলাই নিলাম, নিয়া দুজন এক হইয়া ওই যে আপনার শত্রুকে কাবু করলাম। এই রাজনীতিটাই এই দেশে গত 54 বছর হয়ে আসতেছে। প্রমাণ চান? প্রমাণ আপনাদের কাছে আছে। আমি শুধু মনে করায় দিই, দেখেন যারা বলতো স্বাধীনতার পক্ষে বিপক্ষে, যারা বলতো এরা রাজাকার, যারা রাজাকার বইলা ফাঁসি দিল এতগুলো মানুষকে, তারাই কিন্তু এই দেশে সরকার গঠন করছে এই রাজাকারদের নিয়ে। হ্যাঁ, নাহলে সরকার গঠন করতেই পারে না। জামাতে ইসলামকে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করছে না ভাই? করছে তো, তাই না? দেখছেন কেন? ওই টাইমে বিএনপি তার শত্রু, বিএনপিকে কাবু করতে হবে। দেখেন বিএনপিকে কাবু করার জন্য নিজের আদর্শ থেকে বাইরে হয়ে গেল। ওই যে রাজাকার, স্বাধীনতার পক্ষে আর বিপক্ষে, এটা বাইরে যায় জামাত ইসলামের সাথে হাত মিলাইয়া, হেজাব কইরা, হাতে তসবি নিয়া শেখ হাসিনা সরকার গঠন করছে। তো ভাই আমরা এটা দেখছি তো। আবার দেখেন এই জামাতে ইসলামের সাথে এই বিএনপি কি সরকার গঠন করে নাই? করছে। কারণ ওই যে ওইখানে ওই একই অঙ্ক, শত্রুর শত্রু আমার বন্ধু। আওয়ামী লীগকে কাবু করতে হবে, এখন শত্রুর সাথেই বন্ধুত্ব কইরা নিয়া ওকে কাবু করা হোক। দেখছেন বনি আমিন যে বলতো আমাদেরকে চদু, হ্যাঁ আমরা চদু। দেখেন ওনারা কিন্তু ক্ষমতায় থাকার জন্য একে অপরকে ব্যবহার করতেছে, শত্রুকে বন্ধু বানাইতেছে, বন্ধুকে শত্রু বানাইতেছে। এই রাজনীতি করতে করতে 2025 চলে আসলো, জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেল, একটা বিপ্লব হয়ে গেল, একটা বছর পার হয়ে গেল। এই যে একটা বছর কাটাইলেন, বুকে হাত দিয়ে বলতে পারবেন স্বস্তিতে কাটাইছেন? না, একদম না। সবাই আমরা টেনশনে ছিলাম, যে যে অ্যাঙ্গেলে টেনশন করতে পারে, বুঝছেন না? আমি যদি এখন আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করতাম, তাহলে আমার ওইটা টেনশন। আমি বিএনপি করলে বিএনপির টেনশন, জামাত করলে জামাত টেনশন, আমি শিবির করলে শিবির নিয়ে টেনশন। যে যার পক্ষে, একেবারে নিরপেক্ষ লোক তো নাই ভাই। পাগল ছাড়া নিরপেক্ষ কেউ হয় না, এটা বেগম খালেদা জিয়াই বলছে। দেখেন ভাই ব্রাদার, একটা বছর আগে আমরা একজন শত্রুকে তাড়াইছি, দেশের বড় শত্রু, যাকে আমরা বলি স্বৈরাচার। হ্যাঁ, হায় হায়, জানেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি বলছে স্বৈরাচার, ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনা, সে মানুষের উপরে জুলুম করত, অত্যাচার করত, যার জন্য তার পতন হয়েছে। কে বলছে? মহামান্য রাষ্ট্রপতি। আজকে এই কথা মিডিয়াতে চলে আসছে। চিন্তা করেন, ওই যে শত্রুর শত্রু আমার বন্ধু, ওই অঙ্কিতে চলে গেছে আমার। দেখেন 1 বছর আগে এনসিপি, আজকের এনসিপি, তখন তার চিন্তাম না। এই জওয়ানরা, জামাতে ইসলাম, বিএনপি, শিবির, বাংলাদেশে যত জনগণ আছে, যারা ভাই জুলুমের শিকার হয়েছে, যারা জালিমের দ্বারা জুলুমের শিকার হয়েছে, সবাই তো রাস্তায় নাইমা গেছিল, সবাই কিন্তু এক প্ল্যাটফর্মে আসছে, যার জন্য উনাকে দিল্লিতে চলে যাইতে হয়েছে। কিন্তু উনি দিল্লি পৌঁছার সঙ্গে সঙ্গে এদিকে আবার ফাটল ধরে গেল, এক জায়গায় কিন্তু কেউ থাকতে পারলো না। এনসিপি কে নিয়ে সবাই টেনশন হয়ে গেল, বড় বড় দল সারাক্ষণ এনসিপি কে নিয়ে কথা বলতো, ভয়াবহ একটা ব্যাপার দাঁড়ায় গেছিল যে এনসিপি ভাই কি জানি একটা ব্যাপার। এভাবে এনসিপি আস্তে আস্তে পপুলার হয়ে গেল, একটা জায়গায় পৌঁছে গেছে ভাই। মাত্র 5-6 মাস আগে জন্ম নেওয়া একটা দল এই পর্যন্ত যে আসছে, এটাই তো এনাফ। এনাফ ভাই, এখানেই ফুল স্টপ না, আরো তো আছে সামনে। কিন্তু এক জায়গায় কি থাকতে পারলো? আওয়ামী লীগকে যারা তাড়াইলো, তারা কিন্তু এক জায়গায় থাকতে পারলো না। বিএনপি, জামাত, এনসিপি, তিনজন তিন দিকে চলে গেল, এক জায়গায় তো হইলো না। 3 জায়গায় যাওয়ার পরই আবার ওই রাজাকার রাজাকার ধ্বনি আসতে লাগলো, যেটা ভয়াবহ। একটা স্লোগান, এটা শুধু স্লোগান না, এটা বিরাট বড় সাবধান বাণী জামাতে ইসলামের জন্য, ইসলামিক মাইন্ডের সবার জন্য। ওদের বুঝতে হবে যে এই স্লোগান বারবার ফেরত আসবে এই রাজনীতির মাঠে, কারণ এখানে ওই যে শত্রুর শত্রুকে বন্ধু বানায়া রাজনীতি করা হয়, আমাদেরকে চদু বানানো হয়। কিন্তু আমরা কি সারা জীবন চদু থাকবো? না না না, সারা জীবন চদু থাকতে পারি না। আমাদের প্রত্যেকটা ভোটকে সম্মান জানাবার জন্য পিআর সিস্টেম চালু করতে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করতে হবে। হ্যাঁ ভাই, আমাদের প্রত্যেককে ভোটের যদি মূল্যায়ন করে, আর আমরা যদি সচেতন হই, আমরা যদি নিজেকে বিক্রি না করি, আমরা যদি সিঙ্গারা, হালুয়া, রুটি, বিরিয়ানি লোভে না পড়ি, আমরা যদি আমাদের সঠিক নেতাকে বাইসা না নিতে পারি, তাহলে ভাই দুর্ভাগ্য না ভাই, দুর্ভাগ্য। কিন্তু এই দুর্ভাগ্য মেনে নেওয়া যাবে না, একদমই না। আগামীকাল ঘোষণাপত্র আসতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দক্ষিণ প্লাজায় থাকবেন সংসদ ভবনের, সেখানে জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করা হবে। আর এই ঘোষণাপত্র কি, এটা তো আলোচনা হয়েছে আমাদের। আর এই ঘোষণাপত্রতে কি কি থাকতে যাচ্ছে এগুলো আমরা সবাই মোটামুটি জানি, না জানলেও কালকে 5টার সময় স্যারের মুখ থেকে আমরা সবাই শুনবো, বুঝতে পারবো। এই একটা জায়গায় সবাইকে একসঙ্গে চাই। একটা গুজব শুনতেছি যে বিএনপি কে দাওয়াত করা হয় নাই এই ঘোষণাপত্রে, এটা আমার বিশ্বাস হয় না, বিশ্বাস করতে পারছি না। আমার মনে হয় এটা গুজব, এটা বিশ্বাসযোগ্য কোনো কথা না। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।